আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে বর্তমান মাধ্যমিক সিলেবাসের দশম শ্রেণীর ব্লিস নামক ইংরেজি বইয়ের লেসন 4 মাই ওন ট্রু ফ্যামিলি, লেখক টেড হিউ। আমরা আজকের এই ভিডিওতে প্রথমে বুঝে নেব যে এই কবিতার মূল বিষয়বস্তু কী, এবং ঠিক তার সাথে সাথেই আমরা এটাও বুঝে নেওয়ার চেষ্টা করব আমাদের লেখক টেড হিউ কোন আসল চিত্রের দিকে আমাদেরকে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন। আমাদের এই কবিতাটি আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি। যেমন আমরা প্রথম ভাগে আমরা কবি এবং কবিতা পরিচিতি নিয়ে যে দু একটি লাইন আমাদের লেখা আছে টেক্সট বুকের পাতায়, সেগুলি নিয়ে আমরা একটু আলোচনা করব। ঠিক তারপরে আমরা আলোচনা করব লাইন বাই লাইন অর্থ বোঝার চেষ্টা করব, এবং সেই লাইনসগুলির মাধ্যমে কবি কোন দিক কী কী জিনিস আমাদেরকে বোঝাতে চেয়েছেন সেটিও আমাদের আলোচ্য বিষয় হবে। এবং এই কবিতার আমরা যখন সমস্ত অর্থ উদ্ধার করে নেব, ঠিক তারপরে আমাদের এই বইয়ের শেষের দিকে যে সমস্ত অ্যাক্টিভিটিগুলি রয়েছে সেই সমস্ত অ্যাক্টিভিটির কী কী উত্তর হবে এবং সেগুলির প্রশ্ন উত্তর কী হবে বা কী কী আমাদের অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো দেখে নিব, এবং সমস্ত অ্যাক্টিভিটির উত্তর আমরা এখানে করে ফেলব। আশা করি আমার এই ভিডিওটি তোমাদের কোনো না কোনোভাবে কাজে লাগবে, তাই তোমাদের কাছে অনুরোধ রইল এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার। আমার দৃঢ় বিশ্বাস এই সম্পূর্ণ ভিডিও দেখলে তোমরা অবশ্যই কিছু না কিছু লাভ পাবে এবং নতুন কিছু তথ্য তোমরা জানতে পারবে। তাহলে শুরু করা যাক আমাদের এই ভিডিও। আমাদের এই ভিডিওর যে আমরা এখন স্লাইডটি দেখতে পাচ্ছি সেটি আর কিছুই নয়, এটা হচ্ছে আমাদের টেক্সট বুকের বইয়ের পাতা। আমার এখানে দেখো লেখা আছে 31 পেজ নাম্বার, অর্থাৎ আমাদের বইয়ের 31 পেজ নাম্বারে আমরা এই কবিতাটা শুরু করছি বা পাবো। এবার আমাদের এই পাতায় দেখো উপর দিকে তো লেখা আছে যে কবিতার নাম মাই ওন ট্রু ফ্যামিলি, ঠিক তার নিচে লেখা আছে কবির নাম টেড হিউ, ঠিক তার নিচে লেখা আছে দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। অর্থাৎ এখানে যে এই প্রথম প্যারাগ্রাফটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কবির ব্যাপারে লেখা দুই একটি কথা, এবং যে সেকেন্ড প্যারাগ্রাফটা পাবো সেটা হচ্ছে আমাদের এই পোয়েমের ব্যাপারে কিছু কথা। আমরা প্রথমে এই দুই প্যারাগ্রাফের অর্থ আমরা আগে উদ্ধার করব। তোমাদের সামনে যে স্লাইডটি আছে সেখানে দেখো লেখা আছে অ্যাবাউট দ্য পোয়েট, অর্থাৎ কবির ব্যাপারে কয়েকটি কথা, যাকে আমরা বলি কবি পরিচিতি। আমরা যে প্যারাগ্রাফটি নিয়ে এখানে কথা বলবো সেই প্যারাগ্রাফটি আমাদের বইয়ের পাতাতেই লেখা আছে। এখানে লেখা আছে, ঠিক এটারই আমি বড় বড় করে এখানে লিখেছি, এবং এই যে ছবি তুমি দেখতে পাচ্ছ এটি হচ্ছে এই টেড হিউয়ের ছবি। লেখা আছে এডওয়ার্ড জেমস টেড হিউ, যার জন্ম 1930 এবং যার মৃত্যু 1998, ওয়াজ আ নোটেড ইংলিশ পোয়েট। এডওয়ার্ড জেমস টেড হিউ ছিলেন একজন উল্লেখযোগ্য ইংরেজি কবি and had been the poet laureate of Great Britain from 1948 till his death, এবং উনি গ্রেট ব্রিটেনের 1994 সাল থেকে ওনার মৃত্যু অবধি উনি ওই গ্রেট ব্রিটেনেরই রাজকবি হয়ে নিযুক্ত ছিলেন। এখন প্রশ্ন হতে পারে যে এই পোয়েট লরিয়েট কী? পোয়েট লরিয়েট নিয়ে আমি পরবর্তী স্লাইডে আসছি, সেখানে বিস্তারিতভাবে আমি তোমাদের জ্ঞান দেওয়ার চেষ্টা করেছি যে পোয়েট লরিয়েট ব্যাপারটা কী। দেখো ঠিক তার পরনাইন লেখা আছে হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড বার্থডে লেটার্স, দ্য হক ইন দ্য রেন অ্যান্ড টেলস ফ্রম ওভিড। তো এই টেড হিউ যে সমস্ত লেখাগুলো লিখে গিয়েছেন তার মধ্যে যে সমস্ত লেখাগুলি সবথেকে বিখ্যাত, সবথেকে সুপরিচিত, সেগুলি হচ্ছে এই বার্থডে লেটার্স, দ্য হক ইন দ্য রেন এবং টেলস ফ্রম ওভিড। এবার তোমাদের সামনে যে স্লাইড লেখা আছে, যে স্লাইডটি আছে সেখানে দেখো পোয়েট লরিয়েটের ব্যাপারে কিছু লেখা আছে। পোয়েট লরিয়েট কী? দেখো লেখা আছে পোয়েট লরিয়েট হলো ব্রিটিশ যুক্তরাজ্যের, যাকে আমরা বলি ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম, এই যুক্তরাজ্যের রাজা যিনি হবেন ওনার দ্বারা নিযুক্ত একটি সম্মানসূচক পদ। এই পদের নির্দিষ্ট কোনো দায়িত্ব নেই, কিন্তু এটা প্রত্যাশা করা হয় যে এই সম্মানীয় যে পদ যিনি ধারণ করবেন তিনি গুরুত্বপূর্ণ জাতীয় অনুষ্ঠানের জন্য শ্লোক লিখবেন। লরিয়েট পদের উৎপত্তি 1616 সালে, যখন বেন জনসনকে একটি পেনশন প্রদান করা হয়েছিল। তবে এই পদের প্রথম সরকারি লরিয়েট পদ ধারক যার নাম উনি হচ্ছেন জন ড্রাইডেন, যিনি এই 1668 সালে
চার্লস দ্বিতীয় দ্বারা নিযুক্ত হন। এবার এই যে লিস্ট তোমরা দেখতে পাচ্ছ, এই লিস্টে ইউনাইটেড কিংডমের যে বিভিন্ন পোয়েট লরিয়েট ছিলেন প্রথম থেকে শুরু করে, জন ড্রাইডেন থেকে শুরু করে আজ অবধি যে সমস্ত পোয়েট লরিয়েটদের নাম আমরা পাই, তাদের একটা লিস্ট রয়েছে। এবং আমাদের এই যে এখানে দেখো লেখা আছে টেড হিউগ, অর্থাৎ টেড হিউ আমরা একটু আগে পড়লাম যে 1984 থেকে 1998 যেই সালে ওনার মৃত্যু হয়েছিল, ওই মৃত্যুর বছর অবধি উনি হচ্ছে গিয়ে এই পদে উনি নিযুক্ত ছিলেন। এবং বর্তমান যে আমাদের পোয়েট লরিয়েট এখন, উনি হচ্ছেন সিমন আর্মিট্রেজ। তাহলে তোমরা এই পোয়েট লরিয়েটের ব্যাপারটা জানতে পারলে। আমরা চলে যাব পরের স্লাইডে। আমরা এই পরের স্লাইডে যেটা দেখতে পাচ্ছি সে লেখা আছে অ্যাবাউট দ্য পোয়েম, অর্থাৎ কবিতার ব্যাপারে যে দু একটি কথা লেখা ছিল আমাদের বইয়ে, সেটির ব্যাপারে আমরা এবার জেনে নেব। দেখো লেখা আছে, দ্য পোয়েট ডেসক্রাইবস দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স অফ আ ইয়াং চাইল্ড ইন অ্যান ওক উড। একটি কম বয়স্ক বাচ্চা তার ওক উডে গিয়ে তার যে এক্সপিরিয়েন্স হয়েছিল, সেই অভিজ্ঞতা, সেই জাদুঘরী অভিজ্ঞতার যে বর্ণনা, সেটা হচ্ছে আমাদের এই কবিতায় লেখা আছে। অ্যান্ড ইন্ডিকেটস দ্যাট হিউম্যান বিংস অ্যান্ড ট্রিজ শুড থ্রাইভ অ্যাজ আ সিঙ্গেল ফ্যামিলি। এবং আমাদের এই কবিতা যেটা ইঙ্গিত বহন করে সেটা হচ্ছে যে এই যে আমরা মানুষ, এই মানুষ এবং যে গাছপালা, যে বৃক্ষরাশির, যে বৃক্ষ সমাজ রয়েছে, যে বৃক্ষ জগৎ রয়েছে, আমরা এবং সেই বৃক্ষ সমাজ, বৃক্ষ জগৎ কিন্তু একটাই পরিবার। It focuses strongly on the need to protect our natural environment for the welfare of mankind. আমাদের মানব জাতির উন্নতির জন্যই আমাদেরকে এই প্রকৃতির যে বিপুল সম্ভার, সেটিকে প্রোটেক্ট করতে হবে, অর্থাৎ রক্ষা করতে হবে। এই ব্যাপারেই আমাদের এই কবিতার আসল কথা, যেটা জোর দিয়ে বলা হয়েছে। এবার আমরা নেক্সট স্লাইডে যেটা দেখতে পাচ্ছি, দেখো লেখা আছে যে কি পয়েন্টস অফ দ্য পোয়েম, অর্থাৎ আমরা যে এই কবিতাটা পড়ব, মাই ওন ট্রু ফ্যামিলি, যেটা আমরা এই কবিতা আজকে পড়ছি, সেই কবিতার কি কি বিষয়বস্তু, মূল কি কি পয়েন্টস এখানে বলা আছে। দেখো আমি পয়েন্ট ওয়াইজ করে রেখেছি। প্রথমটা যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে ট্রু রিলেশন বিটুইন নেচার অ্যান্ড হিউম্যান বিংস। আমরা যে মানুষ, এই আমাদের সাথে যে প্রকৃতির একটা সম্পর্ক নিয়ে একটা নিবিড় সম্পর্ক রয়েছে, এই সম্পর্কের ব্যাপারেই হচ্ছে আমাদের এই কবিতাটি। 2 নম্বর লেখা আছে যেটা আমার মনে হয়েছে ইনডিফারেন্স টু মাদার নেচার। এই আমরা এই মাতৃসম যে প্রকৃতি, যার কাছ থেকে আমরা সব কিছু পাই, জন্মের পর থেকে আমরা সব কিছু পেয়ে থাকি, সেই প্রকৃতি মাকেই আমরা যেন কখনো কখনো অজানার মতো ভান করে আমরা তার প্রতি উদাসীন হয়ে পড়ি। তা আমাদের যে এই মানসিক ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যে উদাসীনতা, এই ব্যাপারটিও আমাদের এই কবিতার একটি বিষয়। মোরাল অ্যাওয়েকেনিং, অর্থাৎ মানসিক বোধের যে প্রকাশ, মানসিক বোধ শক্তি যে জাগরণ, এটিও হচ্ছে আমাদের এই কবিতার বিষয়বস্তুর মধ্যে একটি। আমরা এই কবিতার যখন শেষটা পড়ব তখন বুঝতে পারবো যে কবির মধ্যে এই ওক উড এ প্রবেশ করা থেকে শুরু করে বেরিয়ে আসা অবধি যে সময়টা, এই সময়ের মধ্যেই কবির একটি মানসিক অবস্থার পরিবর্তন ঘটেছিল। তা কবির যেমন পরিবর্তন ঘটবে, একই রকমভাবে আমরা পাঠক হিসাবেও ঠিক সেই রকমই একটা পরিবর্তনের সম্মুখীন হব। এটি হচ্ছে আমাদের মোরাল অ্যাওয়েকেনিং, যাকে বলছি মানবিক বোধশক্তির জাগরণ। এবার আমরা এই কবিতার লাইন বাই লাইন যে ব্যাখ্যা, সেখানে আমরা চলে যাব। আমরা এই স্লাইডে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই কবিতার প্রথম 3 লাইন লেখা আছে। আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই যে 3 লাইন আছে সেটিকে ভালো করে পড়ে নেব একবার। পড়ে নেওয়ার পরে প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি ফ্রেজ এবং প্রত্যেকটি লাইন কি ব্যাখ্যা দিচ্ছে সেটা আমরা প্রথমে বুঝে নেব। এবং তোমাদের সাহায্যের জন্য আমি এই 1, 2, 3 এই লাইন থেকে যে সমস্ত শব্দগুলি কঠিন বলে আমার মনে হয়েছে বা তোমাদের সাহায্য করতে পারে, সেই রকম একটা লিস্ট আমি তৈরি করেছি ওয়ার্ড নোটসে। তোমরা এখান থেকে সাহায্য পেতে পারো।
তাহলে আমরা প্রথম কাজটা করে নিই। লেখা আছে, ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওয়াকুড, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, I met an old woman there, all nobly stick and rag. She said, I have your secret here inside my little bag. কোনো এক সময়ে আমি চুপিসারে একটি ওক গাছের জঙ্গলে প্রবেশ করেছিলাম। আমি একটি হরিণ খুঁজতে ঢুকেছিলাম। আমি সেখানে গিয়ে সাক্ষাৎ করেছিলাম, আমার সাথে সাক্ষাৎ হয়েছিল একটি বৃদ্ধা মহিলার, যার হাতে ছিল একটি গাঁটযুক্ত লাঠি এবং যার পরনে ছিল ছেঁড়া জীর্ণ বস্ত্র। She said, উনি আমাকে দেখে বলেছিলেন, I have your secret here inside my little bag. তোমার যা গোপন কথা আছে মনের, তোমার যা গোপন রহস্যগুলি আছে, সেগুলি সবই আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে আছে। তোমাদের সাহায্যের জন্য তোমরা দেখো এই স্লাইডে ডান দিকে এবং বাম দিকে দুটো ছবি রয়েছে। তোমরা কল্পনা করতে পারো যে এইটি হচ্ছে না আমাদের সেই ইয়াং পোয়েট, এইটি হচ্ছে সেই স্ট্যাগ, যে স্ট্যাগ খুঁজতে আমাদের কবি গিয়েছিলেন, এবং এটি হচ্ছে সেই ওক উড। এবং এই যে এখানে বৃদ্ধ মহিলার কথা উল্লেখ রয়েছে, উনি হচ্ছেন এই সেই বৃদ্ধ মহিলা যার হাতে আমরা একটা লাঠি দেখতে পাচ্ছি এবং যার বস্ত্র ছেঁড়া জীর্ণ। এবার আমরা চলে এসেছি পরের 3 লাইন, অর্থাৎ লাইন 4, 5 and 6। আমরা প্রথমে আবার 3টে লাইনকে পড়ে নেব। লেখা আছে, দেন শি বিগ্যান টু ক্যাকল অ্যান্ড আই বিগ্যান টু কোয়েক। শি স্টপ, শি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক, সারাউন্ডেড বাই আ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ স্টেক। তারপরে উনি, অর্থাৎ যে বৃদ্ধা মহিলা ছিলেন, ওই বৃদ্ধা মহিলা উনি এক বিকট শব্দ করে হাসতে শুরু করলেন এবং তার প্রতিক্রিয়া স্বরূপ কী হলো যে আমি ভয়ে কাঁপতে শুরু করলাম। বিগ্যান টু মানে শুরু করেছিলাম, কুয়েক মানে কাঁপা। শি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, উনি তার ওই যে উনি আগে উল্লেখ করেছিলেন ছোট্ট ব্যাগ, সেই ছোট্ট ব্যাগটিকে উনি খুললেন এবং ঠিক সেই সময়ই যেন আমি দ্বিতীয়বার জেগে উঠলাম। আমি দ্বিতীয়বার জেগে ওঠার যে ব্যাখ্যাটা তোমাদেরকে ঠিক পরের স্লাইডেই দিচ্ছি। আই কেম টুয়াইস অ্যাওয়েক, আমি যেন দ্বিতীয়বারের জন্য জেগে উঠলাম। সারাউন্ডেড বাই, এবং আমি যখন দ্বিতীয়বার জেগে উঠলাম, আমি যে অবস্থায় পৌঁছলাম সেখানে আমি দেখছি যে আমাকে ঘিরে রেখেছে সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব, আমাকে ঘিরে রেখেছে। তারপরে কি হলো, তারপরে উনি এই কথাটা বলেই কেমন একটা বিকট শব্দ করে হাসতে শুরু করলেন। সে বিগ্যান টু ক্যাকল, ক্যাকল মানে হচ্ছে বিকট শব্দ করে হাসতে শুরু করা, হাসা। অ্যান্ড আই বিগ্যান টু কোয়েক, কোয়েক মানে হচ্ছে ভয় খাওয়া বা ভয়ে কাঁপতে শুরু করা, এবং আমি যেন ভয়ে কাঁপতে শুরু করলাম তার এই হাসি দেখে। শি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, উনি যেই তার সেই ছোট্ট ব্যাগটি খুললেন, অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক, আমি যেন সম্মোহিত হয়ে গিয়ে এক নতুন জগতে এসে আবার জেগে উঠলাম। এই যে কেম টুয়াইস অ্যাওয়েক, এই যে ফ্রেজটা লেখা আছে, এটার মাধ্যমে আমাদের কবি একটি হিপনোটিক ট্রান্সের কথা উল্লেখ করছেন। হিপনোটিক ট্রান্স, হিপনোটিক ট্রান্স কি, এর আমি সহজ ব্যাখ্যা এখন দেব এবং এর পরের স্লাইডে আমি এটাকে ঠিক ব্যাখ্যা করার চেষ্টা করছি। হিপনোটিক ট্রান্সের সহজ ব্যাখ্যা হচ্ছে সম্মোহন। এর সহজ ব্যাখ্যা হচ্ছে সম্মোহন। আমরা জানি যে সম্মোহন একটি প্রক্রিয়া যেখানে কোনো পেশাদারি লোক যার সেই প্রশিক্ষণ রয়েছে, উনি তার সাবজেক্টকে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সম্মোহিত করতে পারেন এবং সেই সম্মোহনের যে জগৎ যেখানে আমাদেরকে নিয়ে যাওয়া হয়, যেখানে সেই সাবজেক্টকে নিয়ে যাওয়া হয়, সেখানে গিয়ে একটা অন্য কিছু রূপ আমাদেরকে দেখানো হয় বা কোনো কথা সেখান থেকে আমাদেরকে বের করা হয়। এটার অনেক ব্যবহার এই বর্তমান সমাজে আছে এবং এটার ব্যবহার অতীত থেকেই রয়েছে। তো যাই হোক, এখানে কবি যেটা বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে যেইমাত্র এই বৃদ্ধা মহিলা তার ব্যাগটি খুললেন, এই বৃদ্ধা মহিলা করলেন কি, আমাদের এই কবিকে সম্মোহিত করে ফেললেন এবং সেই সম্মোহিত করার ফলে কবি
তার মনের যে জগতে গিয়ে পৌঁছলেন সেখানে গিয়ে উনি দেখছেন যে সারাউন্ডেড বাই আ স্টিয়ারিং ট্রাইব। ওখানে উনি দেখছেন, তার স্বপ্নের দুনিয়ায় উনি দেখছেন তখন যে তাকে ঘিরে ফেলেছে একদল এক দৃষ্টে তাকিয়ে থাকা উপজাতির কিছু লোকজন, এবং উনি দেখছেন যে আমাকে বেঁধে রাখা হয়েছে একটি গাছের গুঁড়ির সাথে। আমরা এই যে স্লাইডটি আমরা পাচ্ছি দেখতে, এখানে এই হিপনোটিক ট্রান্সের ব্যাপারে আমি দু এক কথা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই হিপনোটিক ট্রান্স বোঝার আগে আমাদেরকে প্রথমে এই ছকটি বোঝার চেষ্টা করতে হবে। এই ছকটি হচ্ছে আমাদের যে মন রয়েছে, মন, এই মনের বিভিন্ন স্তর। মনের বিভিন্ন স্তরের শ্রেণীবিন্যাস করতে গিয়ে বিভিন্ন জন মানুষ বিভিন্ন সময়ে অনেক অনেক নাম ওনারা বলে গেছেন, কিন্তু তার মধ্যে সবথেকে যেটা বহুল পরিচিত এবং সর্বজন গ্রাহ্য যে মতামত, তাদের মতে মনের বিশেষ তিনটে স্তর। একটা হচ্ছে কনসাস লেয়ার, অর্থাৎ সজাগ যে চেতন আমাদের মন, আমাদের যে এখন আমরা যে কাজগুলি করছি, চেতন মনের প্রভাবে আমরা যে কাজগুলি করছি, আমরা এই যে পড়ছি বা আমি পড়াচ্ছি, তোমরা শুনছো, তোমরা বুঝতে পারছো, তোমরা সব কিছু অনুভব করতে পারছো। তোমাদেরকে এখন যদি খিদে পায় তুমি খাবে, তোমার এই যে যে সমস্ত জৈবিক বা মানসিক ক্রিয়াকলাপগুলি তুমি চেতন মনে করার চেষ্টা করবে, সেগুলি সবই হচ্ছে এই কনসাস লেয়ারের খেলা। এবার 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে আনকনসাস। সেখানে আমরা একদম অচেতন অবস্থায় থাকি, যেমন হয়তো খুব ঘুমে আমরা ডিপ স্লিপে আমরা আছি। তা ডিপ স্লিপে যখন আমরা থাকবো তখন নিশ্চয়ই আমরা কোনো কাজ করি না, সেটি হচ্ছে আমাদের একদম ইনঅ্যাক্টিভ অবস্থা মনের। এবং এই দুইয়ের মধ্যে যে একটি স্তর রয়েছে তাকে বলা হয় সাবকনসিয়াস লেয়ার। এটি হচ্ছে দ্বিতীয় যে লেয়ার এবং খুব গুরুত্বপূর্ণ এটি একটা স্তর মনের। আমাদের এই স্তরেই হচ্ছে গিয়ে যখন হিপনোটিক ট্রান্স আমাদেরকে যখন করা হয় তখন আমাদের যে কনসাস লেয়ার থেকে আমাদের জার্নি স্টার্ট হয়ে এই সাবকনসিয়াস লেয়ারে, অর্থাৎ এই 2 নম্বর স্তরে সাবকনসিয়াস লেয়ারে আমাদেরকে নিয়ে আসা হয়। যিনি হিপনোটাইজার হয়, যিনি হিপনোটাইজটা করতে পারেন, উনি আমাদেরকে চেতন থেকে অর্ধচেতন যে মনের স্তর ওখানে উনি আমাদেরকে নিয়ে যান। নিয়ে যাওয়ার পর সেখানে যে ক্রিয়াকলাপগুলি সম্পাদন করা হয় এবং ঠিক তার রিভার্স প্রক্রিয়ার মাধ্যমে, উল্টো প্রক্রিয়ার মাধ্যমে যখন সে কাজ সম্পূর্ণ হয়ে যায় তখন তার ঠিক উল্টো প্রক্রিয়ার মাধ্যমে সাবকনশাস থেকে আবার কনশাস সেখানে আবার ফেরত নিয়ে আসা হয়। এবার দেখো এই ব্যাপারেই বাংলায় আমি লিখে রেখেছি সম্মোহন ট্রান্স, এই দুটি একই শব্দ, হলো মানব মনের অর্ধচেতনার একটি পরিস্থিতি যেখানে কেউ আপনাকে একটি ভিন্ন মনের অবস্থায় নিয়ে যায়। এই কবিতায় বৃদ্ধা মহিলা কবির মনকে এমনভাবেই বশ করে তাকে একটি অন্য চিত্র দেখানোর চেষ্টা করেছেন। এই কবিতায় বৃদ্ধা মহিলা অর্থাৎ যে ওল্ড ওমেনটি আমরা দেখতে পেয়েছি এখানে, উনি আমাদের এই ইয়াং কবিকে এইভাবেই বশ করে একটি অন্য চিত্র দেখানোর চেষ্টা করেছেন এবং কবির বোধ জাগরণের চেষ্টা করা হয়েছে এখানে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে এই যে কবিকে হিপনোটিক ট্রান্সের মধ্যে নিয়ে আসা হলো, তাতে কবিকে কি দেখানো হলো? তার উত্তর আমরা পাবো এই কবিতা যত এগিয়ে যাবে, তার উত্তর আমরা পরের কবিতার যে অংশগুলি রয়েছে সে অংশগুলি পড়লে আমরা এর উত্তর পেয়ে যাব। এবার দেখো আমরা এসেছি কবিতার পরের যে 3 লাইন রয়েছে, 7, 8, 9 যে লাইন্সগুলি রয়েছে সেখানে আমরা দেখে নেব কী কী রয়েছে। তা বলছে যে দ্য শেড। এবার এই দেটা কারা? দেটা হচ্ছে ওই সেই ট্রাইব যারা কবিকে ঘিরে রেখে একদৃষ্টে কবির দিকে তাকাচ্ছিলেন। দ্য শেড, উই আর ওক ট্রিজ, ইউর ওন ট্রু ফ্যামিলি। আমরা হচ্ছি ওক গাছ এবং তোমার একদম নিজের পরিবার। উই আর চপড ডাউন, আমাদেরকে কেটে ফেলা হয়। উই আর টর্ন আপ, আমাদেরকে ছিঁড়ে ফেলা হয়। অ্যান্ড ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তখন তুমি এক পলকে ফেলো না। এখন প্রশ্ন হচ্ছে যে এই 2 লাইনের মাধ্যমে ট্রাইব যে মানুষগুলি ছিলেন ওনারা কবিকে কি বলার চেষ্টা করছিলেন? এখানে কবিকে বলা হচ্ছে উই আর ইয়োর ওন ট্রু ফ্যামিলি, অর্থাৎ আমরা হচ্ছি তোমার একান্ত আপন পরিবার।
কিভাবে? আমরা প্রথমেই পেয়েছি যে আমাদের এই কবিতার মূল বিষয়বস্তুর মধ্যে যেটি প্রধান বিষয়বস্তু সেটি হচ্ছে যে এই প্রকৃতি যে নেচার, এই নেচারের সাথে আমাদের যে হিউম্যান যে বিইংস আমরা আছি, যে মানুষ আমরা বলি নিজেকে, এই হিউম্যান বিইংসের যে সম্পর্ক, এইটির ব্যাপারে কিন্তু আমাদের এই মূল বিষয়বস্তুটি টিকে আছে। এখন যেটা হচ্ছে, যেটা অভিযোগ, সেটা হচ্ছে যে এই ট্রাইবরা হচ্ছে আসলে ওক ট্রিজ। এই ওক ট্রিজ মানে শুধু ওক ট্রিজ নয়, এটা হচ্ছে প্রত্যেকটি গাছের একটি প্রতিনিধি। অর্থাৎ এই ওক ট্রিজের মাধ্যমে পৃথিবীর বা আমাদের এই গ্রহের যে সমস্ত বৃক্ষরাজি আছে, যে বন আছে, সেই বনের প্রত্যেকটি গাছের এরা হচ্ছে মুখপাত্র। এই গাছের যে প্রতি আমরা যে অত্যাচারটা করি, সেই অত্যাচারের কথা এই ট্রাইবের মাধ্যমে, ট্রাইবের মুখ দিয়ে বেরিয়ে আসছে। আমরা করি কি, আমরা আমাদের সভ্যতার অগ্রগতির জন্য আমরা নির্মমভাবে গাছকে কেটে ফেলি। এখন এই গাছেদের অভিযোগটাই হচ্ছে এটা যে আমরা তোমাদের একদম কাছের পরিবার হওয়া সত্ত্বেও তোমরা এরকমভাবে নির্মমভাবে আমাদেরকে কেটে ফেলো। তোমরা আমাদেরকে এরকমভাবে কেটে ফেলো, আমাদেরকে ছিঁড়ে ফেলো, এবং যে তোমরা কাজটা করো তখন তোমরা কোনো আফসোসটুকুও করো না। তাই বলছে ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তোমরা কোনো আফসোসই করো না। এই কথাটা হচ্ছে গিয়ে গাছেদের যে ব্যথা, যে পেন, মনের যে যন্ত্রণা, সেটিরই একটি শব্দের রূপ। এবার বলা হচ্ছে আনলেস ইউ মেক এ প্রমিস নাও ইউ আর গোয়িং টু ডাই। এবার ট্রাইবরা বলছেন যে তুমি যদি না এবার আমাদেরকে একটা প্রমিস দাও। প্রমিস মানে হচ্ছে প্রতিশ্রুতি, আমাদের এখানে লেখা আছে, যদি তুমি না আমাকে একটা প্রতিশ্রুতি দাও, তোমার কপালে খুব ঘোরতর বিপদ। তোমার কি হতে পারে শোনো, বলছে নাও ইউ আর গোয়িং টু ডাই, তুমি মারা যেতে পারো, তোমাদেরকে আমরা মেরে ফেলবো, তোমাকে আমরা সকলে মিলে মেরে ফেলবো। আমাদের পরের স্লাইডে দেখো লেখা আছে ঠিক তার পরের তিনটি লাইন, হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড। তোমাকে এবার কাজটা কি করতে হবে ভালো করে শোনো। এই ট্রাইবরা কবিকে এখন যে কথাটা বলছেন সেটা ওনাকে এবার করতে হবে। কি করতে বলা হচ্ছে, বলছে হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড সোয়ার নাও ইউ উইল প্লান্ট টু। তুমি আমাদেরকে কথা দাও যে যখনই তুমি দেখবে যে একটি ওক গাছ কাটা হচ্ছে, তখন তুমি 2টি ওক গাছ লাগাবে। তোমাকে এটা আমাদেরকে প্রতিশ্রুতি দিতেই হবে। এবং যদি তুমি না দাও তাহলে কি হবে, যদি তুমি এই প্রতিশ্রুতি না দাও তাহলে, যদি না ইউ সোয়ার, যদি না তুমি প্রতিশ্রুতি দাও, তখন তোমার যেটা অবস্থা হবে সেটা হচ্ছে দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ। তোমাকে এই গাছ, এই ওক গাছগুলি তোমাকে জড়িয়ে নেবে, নিজের বাকলের মধ্যে, নিজের ছালের মধ্যে তোমাকে ঢুকিয়ে নেবে। অ্যান্ড 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 রুট ইউ অ্যামং দ্য ওকস ওয়ার ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রিউ। এবং হয় তোমাকে রিঙ্কেল ওভার করে নেবে, অথবা এই ওক গাছের যে যে মূলগুলি রয়েছে, যে শেকড়গুলি রয়েছে, এই শেকড়ের মধ্যে তোমাকে নিক্ষেপ করা হবে এবং এই শেকড় দিয়ে তোমাকে জড়িয়ে নেওয়া হবে। তোমাকে জড়িয়ে নিয়ে তোমার মৃত্যু তোমার নির্ধারণ করা হবে। এই যে শেকড়, যে শেকড় থেকেই তোমার জন্ম, অর্থাৎ প্রকৃতি থেকেই তো আমাদের সকলের জন্ম, মানে আমরা তো সকলে প্রকৃতিরই অংশ। তাহলে গাছেরা যেমন প্রকৃতির অংশ, গাছেরা যেমন হচ্ছে গিয়ে প্রকৃতি বা প্রকৃতির অংশ, এই প্রকৃতি থেকেই যেমন আমাদের জন্ম সৃষ্টি, আমরা এই সৃষ্টি হওয়ার পর কি করেছি, এই গাছেদেরকে আমরা অবজ্ঞা করেছি। তাই বলছে যে বাট ইউ নেভার গ্রিউ, যেই গাছকে তুমি কোনোদিনও আর মনে রাখোনি, যে গাছকে তুমি তারপর থেকে ইগনোর করে গেছো, সেই গাছের যে শেকড়গুলি, সেই শেকড়েই তোমাকে জড়িয়ে নেওয়া হবে এবং জড়িয়ে নিয়ে তোমার মৃত্যু নির্ধারণ করা হবে। তাহলে আমরা এই স্লাইডে এই যে 3 লাইন বিশেষ করে রয়েছে, এই 3 লাইনে আমরা গাছেদের যে রাগ হতে পারে, ট্রিজ এদেরও যে একটা রাগ হতে পারে, সেই রাগটা, সেই অ্যাঙ্গারটা আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। যে যদি গাছেরা কথা বলতে পারতো, তাহলে আমরা যেমন নির্মমভাবে গাছেদেরকে অত্যাচার করি, দিয়ে প্রকৃতির ওপর
হচ্ছে আমরা বিভিন্নভাবে অন্যায় অবিচার করি, ঠিক সেরকমভাবে যদি গাছেরা কথা বলতে পারতো তাহলে কিন্তু আমাদেরকেও এরকমভাবেই হয়তো রাগ দেখাতো। এখানে যে গাছেদের যে রাগ, বৃক্ষের যে রাগ, প্রকৃতির যে রাগ, সেটি কিন্তু শব্দের রূপ পেয়েছে এই কবিতার মাধ্যমে। এবার আমরা এই কবিতার একদম শেষ 3 লাইনে এসে হাজির হয়েছি। আমাদের এখন এই স্লাইডে লাইন 13, 14 এবং 15 আমরা পাঠ করব। আমি প্রথমে পড়ে নেব, তারপরে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। This was my dream beneath the boughs, the dream that altered me. When I came out of the oak wood back to human company, my walk was the walk of a human child, but my heart was a tree. বলছে এই যে কাহিনীটা আমি শুরু করেছিলাম, যেখানে আমি একটা ওক উডে প্রবেশ করলাম, সেখানে একটা বৃদ্ধ মহিলার সাথে দেখা হলো, সেই দেখা হওয়ার পর আমাকে সম্মোহন করা হলো, হিপনোটাইজ করা হলো, এবং সেই হিপনোটাইজ এর পরে আমি দেখলাম যে যে ট্রাইবরা আমাকে ঘিরে ধরেছে, তারা আসলে হচ্ছে গাছ, ওক ট্রি। সেই গাছের আমার কাছ থেকে যে প্রতিশ্রুতি নিল এবং আমাকে যা যা করতে বলা হলো, যা না করলে আমার মৃত্যু হবে, এই যে আমি পুরো চিত্রটা যেটা আমি দেখলাম, বলছে সেটা ছিল আমার ড্রিম। কবি নিজেই স্বীকার করছেন যে দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস। কবি হয়তো কোনো গাছের নিচে বসেছিলেন এবং উনি সেই গাছের নিচে বসে থাকতে থাকতে এই স্বপ্নটা দেখছিলেন। বলছে দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, অল্টার মানে চেঞ্জ, অর্থাৎ এই সেই স্বপ্ন যেই স্বপ্ন আমাকে পরিবর্তন করে দিয়েছিল। আমার মানসিক অবস্থার, আমার মানসিক দৃষ্টিভঙ্গির যে পরিবর্তনটা করেছিল, যে স্বপ্নটি, এইটিই সেই স্বপ্ন। তা কী হলো এই পরিবর্তনের পর? বলছে ওয়েন আই কেম আউট অফ দ্য ওক উড, যখন আমি এই ওক উড থেকে বেরিয়ে আসলাম, যখন আমি ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে আসলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, আবার সেই মানব সমাজের মাঝে যখন আমি আবার ফিরে গেলাম, তখন কি হলো? মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ আ হিউম্যান চাইল্ড। আমার ভাবভঙ্গি, আমার কথা বলা, আমার চিন্তাভাবনা যা ছিল সব ঠিকঠাক ওই মানবের মতোই ছিল, কারণ আমি এখনও মানুষই তো। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে আমার মানসিক অবস্থার পরিবর্তনটা হলো। কি হলো? বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, আমার মনটা গাছেদের প্রতি আরও বেশি সহানুভূতিশীল হলো। আমি আবার গাছকে যে দৃষ্টিভঙ্গি নিয়ে দেখতাম, হয়তো তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিভঙ্গি নিয়ে হয়তো দেখতাম, হয়তো অনেকটা অংশে আমি ইগনোরও করেছি, সে গাছেদের প্রতি আমি যেন আবার নতুনভাবে সহানুভূতিশীল হয়ে পড়লাম। এই ছিল আমাদের এই শেষ 3 লাইনের ব্যাখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই কবিতার মাধ্যমে কবিও যেন আমাদেরকে, আমরা তো পাঠক, আমাদেরকে উনি সহানুভূতিশীল হওয়ার আবেদন করছেন। আমরাও যেন গাছেদের প্রতি একটি সিম্প্যাথেটিক ভিউ রাখি, এটারই হয়তো উনি কাতর স্বরে আবেদন করছেন। এবার আমরা এই কবিতার শেষে যে সমস্ত অ্যাক্টিভিটিগুলি রয়েছে, যে সমস্ত এক্সারসাইজগুলি রয়েছে, সেগুলি আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করেছি। এই স্লাইডে যে প্রথম এক্সারসাইজটি রয়েছে 1-এর, দেখো লেখা আছে যে ক্রিপিং ইন অ্যান ওক উড দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ, যে ওই ওক উডে প্রবেশ করার পর কবি কী খুঁজছিলেন? স্ট্যাগ খুঁজছিলেন। তাহলে এইটা হচ্ছে আমার উত্তর। আচ্ছা, whenever an oak tree is felled, যখনই কোনো একটি ওক গাছ কেটে ফেলা হবে, the number of trees the poet must plant is, যে সংখ্যায় কবিকে তারপরে কতগুলি গাছ লাগাতে হবে, প্রথমেরটা হবে উত্তর। সিটটা বলছে when the poet came out of the oak wood, অর্থাৎ কবি যখন ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে এসেছিলেন, his heart was that of a, তার যে মন, সে মনটা কিসের হয়ে গেছিল? সেটা কবিতার একদম যে শেষ লাইনে লেখা আছে, মাই হার্ট ওয়াজ এ ট্রি, অর্থাৎ আমার মনটা হয়ে গেছিলো গাছেদের মতো, অর্থাৎ গাছেদের প্রতি আমি সিম্প্যাথেটিক হয়ে পড়েছিলাম। তারপরে 2 নম্বর যে অ্যাক্টিভিটি রয়েছে, অর্থাৎ ট্রু ফলস, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে লেখা আছে দ্য ওল্ড উম্যান হেল্ড দ্য পোয়েট সিক্রেট ইন হার লিটল ব্যাগ, যে ওই বৃদ্ধা মহিলার তার ওই ছোট্ট ব্যাগে কবির যাবতীয় সব গোপন কথা, গোপন তথ্য রেখেছিলেন। এটা হ্যাঁ সত্য। দ্য ট্রি ট্রাইব সেড দ্যাট দ্য পোয়েট ইজ বদার্ড টু সি দ্য চপিং ডাউন অফ দ্য ওক ট্রিজ, অর্থাৎ ওই ট্রাইবদের মতে, ওই উপজাতির যে মানুষগুলি ছিল, যেগুলি কবিকে ঘিরে রেখেছিলেন, তাদের মতে কবি যখন
কোনো গাছ কাটা হয় তখন কবি খুব ব্যথিত হন, সেটা অবশ্যই ফলস, কারণ এটা কবি ব্যথিত হন না বলেই ওনাদের অভিযোগ ছিল, তাই এটা ফলস হবে। সি, দ্য পোয়েট নেভার কেম আউট অফ দ্য ওক উড, বলছে কবি কোনোদিনই ওই ওক গাছের বাইরে বেরিয়ে আসেননি, এটাও ফলস, কারণ ওটা লেখা আছে হোয়েন আই কেম আউট অফ দ্য ওক উড, তো এটা ফলস হচ্ছে। আমরা চলে যাব পরের অ্যাক্টিভিটিতে। দেখো এখানে 3-এর যে অ্যাক্টিভিটি রয়েছে, 3 নম্বর যে এক্সারসাইজ রয়েছে, তার প্রথম প্রশ্ন ছিল হোয়েন ডিড দ্য পোয়েম কাম টোয়াইস অ্যাওয়েক, অর্থাৎ কবি কখন দ্বিতীয়বার আবার জেগে গেছিলেন। এখানে আমি দুটি কাজ করেছি, যে একটি দেখো লেখা আছে আনসার ফর 1 মার্ক, হ্যাঁ 1 মার্কসের যদি কোশ্চেন আসে তাহলে সেটা আমরা এই রকমভাবে লিখব, আর 2 মার্কসের এলে আমরা এইরকমভাবে লিখব। ঠিক একই রকমভাবে লেখা আছে যে হোয়াট উড হ্যাপেন টু দ্য পোয়েট ইফ ই ফেল টু মেক দ্য প্রমিস, যদি উনি প্রতিশ্রুতি না রাখতে পারেন, যদি উনি কথা যদি না দেন, যদি উনি প্রতিজ্ঞাবদ্ধ না হন, তাহলে তার কি হতে পারে। তাহলে সেই যদি প্রশ্ন আসে তাহলে একই রকমভাবে যদি 1 নম্বরের আসে তাহলে আমরা এটা লিখবো, যদি 2 নম্বর আসে তাহলে আমরা এটা লিখবো। হোয়াট ওয়াজ ইট দ্যাট অল্টার্ড দ্য পোয়েট, বলছে কবিকে কোন জিনিসটা পরিবর্তন করে দিয়েছিল। একই রকমভাবে এই 1 নম্বরের উত্তর হবে এরকম, আর 2 নম্বরের উত্তর হবে এরকম। তোমরা এই স্লাইডটিকে পজ করে নিয়ে উত্তরটা টুকে নিতে পারো। আমরা চলে যাব পরের স্লাইডে। এখানে দেখো লেখা আছে যে গ্রামার ইন ইউজ, গ্রামারগুলির উত্তর এখানে করে দেওয়া আছে, তোমরা পজ করে দেখে নিতে পারো। আবার এখানেও দেখো কিছু 5 নম্বর অ্যাক্টিভিটিতে কিছু গ্রামার ছিল, সেগুলিও আমি উত্তর করে দিয়েছি, তোমরা এগুলিও দেখে নিতে পারো। এই ছিল আমাদের আজকের এই কবিতা। আমি আশা রাখি যে তোমাদেরকে এই কবিতাটা সম্পূর্ণভাবে বোঝাতে পেরেছি, এবং তোমরা যারা আগে পড়ে থাকো তাহলে আশা করি তোমরাও কোনো না কোনো নতুন ইনফরমেশান এখান থেকে পেয়েছো।